আজকে বুধবার, কক্সবাজার যাওয়ার ডেট আজকেই ফিক্সড করা হয়েছে। রাতুল রাকিব সহ অ্যারেঞ্জ করে ফেলেছে। প্রথমে নিজেরা নিজেদের ব্যক্তিগত কার নিয়ে যেতে চাইলেও পরে ঠিক হয়েছে সবাই বাঁচিয়ে যাবে। পিকনিকের ভাইব আলাদা আলাদা গাড়িতে পাওয়া যাবে না। দুপুরে পরপরে তাদের রওনা দেওয়ার কথা থাকলেও ফরেন কিছু ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ মিটিং এর কারণে তারা রওনা দেবে সন্ধ্যার পরপর। বাড়িতে এক প্রকার ছোটাছুটি সবার। রাতুল, রেদওয়ান, রাকিব হঠাৎ চোখে মেয়েগুলো সেসব ছোটাছুটি দেখছে। এতদিন বাড়িটা কেমন নীরব লাগতো, অথচ আজকে বাড়িটাকে মাছি বাজার মনে হচ্ছে এক প্রকার। মেয়ে মানুষের মন ভালো থাকলে এরা যে হই হুল্লোড় করে দুনিয়া মাথায় তুলে ফেলতে পারে, তা এবার প্রথমেই অভিজ্ঞতা করলো তারা। ড্রয়িং রুমে টিভি চলছে। এই মুহূর্তে রাকিব, রেদওয়ানের নিজেদের রুমে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাকা আর তুষি নিজেদের জিনিসপত্র লাগেজে তুলছে। তারা থাকলে নাকি সেসব তারা ঠিক মতো করতে পারছে না। রাতুল অসহায় বন্ধু দুটোকে সঙ্গ দিয়েছে আর কি। রান্নাঘরে রহিমা খালা ব্যস্ত হাতে রান্না করছেন। প্রায় 4 ঘন্টার রাস্তা, তার মধ্যে রাত হয়ে যাবে রওনা দিতে দিতেই। ছেলেগুলো না হয় ম্যানেজ করে নেবে, 4টে মেয়ে আছে, তাদের নিশ্চয়ই খিদে পাবে। তাছাড়া বিয়েটার খিদে একদম সহ্য করতে পারে না। তারা যে রাস্তায় যাবে রাত হলে সে রাস্তা খুব একটা নিরাপদ নয়, তাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করা খুব একটা নিরাপদ নয়। পিয়া এ অবধি 6বার নিচে এসেছে, প্রতিবারই তার হাতে পানির বোতল। যতবার রাতুল জিজ্ঞেস করেছে এত পানি দিয়ে কি করেছে, ততবারই জানিয়েছে জামা কাপড় চুজ করতে গিয়ে মাথা গরম হয়ে যায়, গলা শুকিয়ে আসে। সে জামা কাপড় নিয়ে শিয়া আর তার ঘরে দৌড়াদৌড়ি করছে বারবার। রাতুল দীর্ঘশ্বাস ফেলে আয়েশ করে হেলান দিয়ে সোফার মধ্যে পাশ ফিরে তাকালো রাকিব আর রেদওয়ানের দিকে। দুই বেচারা অসহায় চোখে তার দোতলার করিডোরের দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো একে অপরের রুমে ছোটাছুটি দেখছে। রাতুল নিজেও ভাবুক গলায় বলল, এরা কি এত নিচ্ছে বলতো? রাকিব হতাশ শ্বাস ছেড়ে চোখ বুঝলো, হাত পা ছড়িয়ে। প্রতিদিন জিজ্ঞেস কর, এতদিন আগে থেকে প্ল্যান হচ্ছে, অথচ রওনা দেওয়ার এই 1 ঘন্টা আগে এদের দেখে মনে হচ্ছে সবে জানতে পারলো। মেয়ে মানুষ ভাই, কিছু বলার নেই। আকাশ, অয়ন, রিয়ান তিনজনই অফিসে। ওরা তিনজন ফিরলে তারপর বের হবে তারা। ঘড়িতে এখন সময় বিকাল 5:30। ওদের কাউকে ফোনে পাওয়া যায়নি, তার মানে এখনো মিটিং শেষ হয়নি। অফিসের বাস এসে অপেক্ষা করছে তাদের কটেজের সামনে রাস্তায়। মূলত এখান থেকে তারা বাসে উঠবে সবাই। পিয়া নভেম্বরের মতন ছুটে এলো শিয়ার রুমে। শিয়া ততক্ষণে গোছগাছ শেষ। সে পিয়ার রুমে ছুটছিল। শিয়াকে নিজের রুমে আসতে দেখে কাঁদো কাঁদো মুখে আর্তনাদ করে উঠল। দুহাত খামচে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের রুমে। কি হয়েছে বলবি তো? আমার নীল শাড়িটা তো পাচ্ছি না, বাড়িতে বোধ হয়। কোনটা? তুই যেটা দিয়েছিলি। শিয়া নজর বোলালো বিছানার দিকে। লাগেজটা হাট করে খোলা, পাশের আলমারিটা খোলা, বিছানায় মেঝে সব জুড়ে জামা কাপড় ছড়ানো ছেটানো। একটা জামাও এখন অব্দি লাগেজে উঠাতে পারিনি। তোর কি ওই একটা শাড়ি? অন্যগুলো নে। পিয়া কাঁদো কাঁদো মুখ আর মলিন হলো, চোখ ছলছল করে উঠল। আমার তো স্কাই ব্লু কালারের শাড়ি ওই একটাই। সমুদ্রে যাব আর লাল কমলা পরবো, এটা কোনো কথা? এখন কি করব আমি? আচ্ছা, এগুলো অত্যন্ত গোছার, দরকার হলে ওখানে গিয়ে কিনে দেব। পিয়া খুব একটা সন্তুষ্ট হলো না, তবে পিছন ফিরল বিছানার দিকে। আবার আরেক দফা আর্তনাদ করে উঠল, আমার একটাও জামা নেই নেওয়ার মতো। রাজু সবে উপরে উঠেছিল, সবার গোছগাছ কতদূর দেখতে। রাকিব, রেদওয়ান উপরে আসার সাহস পাচ্ছিল না তারা। তারা খুব ভালো করেই জানে কোথাও যাওয়ার আগে মেয়েদের ধর্ম হলো তাদের হাজার একটা জামার মধ্যে তারা চিৎকার করতে থাকবে, কোন জামা নেই বলে। এর মধ্যে উপরে এসে ধমকে আরো উপরে চলে যাওয়ার কোনো মানেই হয় না। রাকাতুষির রুমে ঘুরে রাতুল এসে সবে থেমেছিল পিয়ার ঘরের সামনে। পিয়া কাঁদো কাঁদো গলার ঘরে আগ্রহী হয়ে এদিকে আসে দরজার সামনে। পিয়ার নাকি জামা কাপড় নেই, এ কথা শুনে রাতুলের চোয়াল ঝুলে বুক ছোয়ালো। পুরো ঘর জোড়া জামা কাপড়ের মেলা, আলমারি, আলনা, ওয়ার্ড্রোব সব হাট করে খোলা। বিছানার উপর জামা কাপড় স্তূপ। সে তো 7 দিনের জন্য 3টি প্যান্ট আর 4টে শার্ট নিয়েছে। পুরো মাসের জন্য গেলে সে বোধহয় একটাই নিত।
রাতুল হাত দিয়ে নিয়ে চেয়ারের উপর তুলে দরজায় নক করলো। দু বোন তাকায়, আয় ভেতরে আয়। শিয়ার ডাকে রাতুল ঘরে ঢোকে। প্রিয়া হতাশ হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তার জামা কাপড় নেই। জামা কাপড় নেই মানে? এগুলো কি? প্রিয়া নাক টানে, অভিমানী গলায় বলে, সব কি সব জায়গায় পরা যাওয়ায় ভাইয়া? বলে একটা কমলা কালের চুড়িদার হাতে তুলে বাড়িয়ে ধরে রাতুলের দিকে। দেখুন, এটার কালার দেখেছেন? মিষ্টি কুমড়ার মতো। আম্মু আপুর কালার চয়েস যে এত খারাপ, জানেন না তো? এখন এটা কি? নীল আকাশের নিচে নীল সমুদ্র ধারে পড়া জিনিস। আমাকে কেমন দেখাবে ভাবতে পারছেন? খোলা বাজারে মিষ্টি কুমড়ার মতো। রাতুল শব্দ করে হেসে ফেলল। শিয়াও হাসছে। কোনো মতে হাসি থামিয়ে বলো, ছোট বাচ্চারা যখন ড্রয়িং রুম করে, সূর্যের রং কিন্তু এটা দেয়, তোমাকে সেরকমও দেখাতে পারে। আকাশের বুকে একটা কমলা সূর্য। প্রিয়া মুখ ফুলালো, তাকে নিয়ে মজা করা হচ্ছে, কান্না পাচ্ছে তার। রাগী চোখে তাকালো শিয়ার দিকে। এই আপু, কোনটা নেব বল না। শিয়া এগিয়ে গেল কাপড়ের স্তূপের দিকে। সর তুই, আমাকে দেখতে দে। আমার শাড়ি এখন কেনা যায় না? পাগল তুই, একটু পর রওনা দেব, এখন তোর শাড়ি কিনতে যাব, ওখানে গিয়ে কিনে দেব। রাতুল ভুরু কুচকে দেখলো আলমারি সারি সারি করে সাজিয়ে রাখা শাড়ির দিকে। সেখানেও কম হলে 20টা শাড়ি। এই মেয়ের তাও শাড়ি নেই। প্রিয়া, তোমার শাড়িও নেই? প্রিয়া এবার কেঁদেই ফেললো। এই আহ্লাদি গলায় বলল, শাড়ি তো আছে, স্কাই ব্লুটা পাচ্ছে না। সমুদ্রে গিয়ে স্কাই ব্লু শাড়ি পরবো না, এটা হয় বলুন? বেশ মায়া লাগলো। এমন একটা পুতুলের মতো পরি যদি সামনে এমন গাল ফুলিয়ে অভিযোগ করে, তাহলে মায়া লাগবে না? মাথা ঝাঁকালো সে সহানুভূতির সুরে। তাই তো। আচ্ছা শিয়া, শিয়া তো বললো গিয়ে কিনবে, আপাতত এগুলো নিয়ে যাও। প্রিয়া ঘন ঘন নাক টানতে লাগলো। রাতুল সেখান থেকে বেরিয়ে এলো বাইরে। করিডোরে এসে একমাত্র করা প্রিয়ার ভয়েস রেকর্ডখানা পাঠালো আকাশের কাছে। মিনিট 5 পরে রিপ্লাই এলো, সবাইকে রেডি হতে বল জলদি, আমরা আসছি। রাতুল মুখ ভেঙালো। আকাশের অন্য রিপ্লাই আশা করেছিল সে। প্রেয়সীর কান্নামাখা আবদার শুনেও আকাশ ইউনাস কিছু বলল না। আকাশটা যখন ফিরল তখন সন্ধ্যে 7:30। এদিকটা সবাই গোলগাছ হয়ে গেছে। রহিমা খালা বাড়ির সবার জন্য হটপটে খাবার রেডি করে দিয়ে গেছেন। রাকিব, রাতুল, রেদওয়ান মিলে মেয়েদের লাগেজে টেনে হিঁচড়ে নিয়ে এনে রাখলো। কি নিয়েছে বলতো, কোমর ভেঙে যাচ্ছে নামাতে। রাতুল কোমরে হাত দিয়ে করে শ্বাস ছাড়লো। তাদের ছেলেদের সবার ছোটখাটো লাগেজ, অথচ এদের সবার দু দুটো করে। তাও মনে হচ্ছে পাথর তোলা ভিতরে। এখনো পিয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। সবাই ইতিমধ্যে যার যা জিনিসপত্র নিয়ে নিচে এসে গেছে। পিয়াই এখনো নামেনি, শিয়াও নামেনি। অবশ্য পিয়া যেন নামতে পারেনি। আকাশ ঘড়ি দেখে, 7:45 বাজে। তারা এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নেমে এসেছে, অথচ মেয়েটা সারাদিনও এখনো গুছিয়ে শেষ করতে পারেনি। আকাশ বিরক্ত চোখে তাকায় উপরের দিকে। নেমে আসছে, পিছন পিছন হ্যান্ডব্যাগের মধ্যে ব্যস্ত হাতে ঘাটাঘাটি করতে নামতে দেখা গেল পিয়াকে। মুখটা মলিন এখনো। রাতুল আর চোখে আকাশের দিকে তাকালো। আকাশ ভুরু কুঁচকে পিয়াকেই দেখছে। রাতুল মুখ এগিয়ে নিয়ে গেল আকাশের কানের কাছে। পিষিয়ে বলে উঠল, দেখছিস বেচারির মন সত্যিই খারাপ। আকাশে কিছু বলতে শোনা গেল না, তবে অয়ন উঠে এগিয়ে গেল। শিয়া ধীরে গলায় বকাবকি করছে হয়তো পিয়াকে। কি হয়েছে, ওকে বকছো কেন? শিয়া তপ্ত চোখ নিয়ে তাকালো পিয়ার দিকে। কি হয়েছে, ওকে বকছো কেন? শিয়া তপ্ত চোখ নিয়ে তাকালো পিয়ার দিকে। পিয়া একটু পর পর হিসকি তুলছে। এতক্ষণ কাঁদছিল বোঝা যাচ্ছে। শিয়া বলতে গেল তার রাগের বৃত্তান্ত। পিয়া হাত টেনে থামিয়ে দিল তাকে। এত বড় মেয়ে সামান্য একটা শাড়ির জন্য কাঁদছে, এটা এতগুলো মানুষের সামনে বলে বেইজ্জতি করার মানে হয়? শিয়া রাকা আর তুষির পাশাপাশি যেতেই অয়ন এগিয়ে গেল পিয়ার কাছে। আগলে নিলেও পিছন থেকে বাহুতে ধরে। মাথা নামিয়ে ধীরে গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, আমাকে বলো। প্রিয় মাথা নিচু করে দুদিকে মাথা নাড়লো। কিছু হয়নি বোঝালো। শিয়া বকেছে। এবার চুপ করে রইলো, চোখ ছলছল করছে। আমাকে বলো কেন বকেছে? প্রিয়া বলল না, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলো। শিয়া অসহায় চোখে সে আহ্লাদ দেখছে। এত কান্না করার মতো মোটেই বকেনি। এত এত জামা কাপড় নিজেও কোনটা নেবে ঠিক করতে পারে না। সে ঠিক করে দিলেও সেটা পছন্দ হয় না। সেটা বলায় কেটে কেটে অস্থির।
শিয়া অসহায় চোখে আহ্লাদ দেখছে। এত কান্না করার মতো মোটেই বকুনি। এত এত জামা কাপড় নিজে কোনটা নেবে ঠিক করতে পারে না। সে ঠিক করে দিলেও সেটা পছন্দ হয় না, সেটা বলে কেঁদে কেটে অস্থির। শিয়া তাড়া দিল এবার। অত আহ্লাদ করার মতো মোটেই বকুনি তোমার বোনকে। যা শোনার পরে শুনবে, এখন বের হতে হবে, চলো। শিয়া তাড়া দিল এবার। অত আহ্লাদ করার মতো মোটেই বকুনি তোমার বোনকে। যা শোনার পরে শুনবে, এখন বের হতে হবে, চলো। অয়ন মাথায় হাত বুলিয়ে এগিয়ে এলো এই দিকটায়। আকাশ আর চোখে দেখলো সবটাই। কেটে কেটে চোখ ফুলিয়ে ফেলেছে। গাল, নাকের ডগা বরাবরের মতো টমেটোর মতো লাল টকটকে করছে। আকাশ নিঃশব্দে হাসলো। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। কি আদরই না লাগছে। একে একে সবার লাগেজ নিয়ে ছেলেরা বের হলো। খাবারের বক্স আর নিজেদের হ্যান্ডব্যাগ গুলো নিয়ে মেয়েরা বেরিয়ে এলো। আর বাকি স্টাফরা বেশ খানিকক্ষণ আগে উঠেছে। যার যার বরাদ্দকৃত আসনে সবাই বসে গেলে অয়ন, আকাশ আর রাতুল আর রিয়ান উঠল সবার পরে। রিয়ান আগে এগিয়ে যেতে রাতুল এক প্রকার ধাক্কা দিয়ে আকাশকে বসিয়ে দিল প্রিয়ার পাশে। হঠাৎ ধাক্কার কারণ বুঝলো না আকাশ। রাতুলের দিকে গরম চোখে তাকাতেই দু হাতে কান ধরে জিভ কাটলো দাঁত। পরে যেতে নিয়েছিলেন। রাখছিস কেন তুই? তুই তো আর পারিসনি। রিয়ান কটমট চোখে তাকালো রাতুলের দিকে। রাতুল কিন্তু মোটেই তা আমলে নিল না। হাসি মুখে নিয়ে বাঁকা হাসলো সিটখানায়। এমন হুড়মি খেয়ে পাশের সিটে আকাশ বসায় চমকে উঠেছে পিয়া। তবে পাশে আকাশকে দেখা মাত্রই এতক্ষণের সব মন খারাপ কেমন একটা পালালো যেন। আকাশ গম্ভীর মুখে শার্ট টেনে ঠিকঠাক করে বসলো। ওদিকে অয়ন আর শিয়া বসেছে একসাথে। গাড়ি ছাড়লো তখন 8:30টায়। গাড়ি চলতে শুরু করেছে। আশেপাশে ঘোর অন্ধকার। তাদের যাতায়াতের এই রাস্তাটা পাহাড়ি এলাকার ভিতর দিয়ে। আশেপাশের লোকালয় একদম নেই বলেই চলে। ঘোর জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আকাশ চিন্তায় মগ্ন। মনটা বারবার বলছে কাল সকাল সকাল রওনা দিয়ে বোধহয় বেশি ভালো হতো। যদিও গাড়িতে এতগুলো পুরুষ মানুষ থাকতে মেয়েদের ভয় নেই, তারপরে জেনে বুঝে এমন রিক্সি রাস্তায় এতে রাতে রওনা দেওয়াটাই কেমন একটা দেখাচ্ছে। গাড়ি চলছে নিবিচ্ছিন্ন ভাবে। বাসের ভিতরে আলো নিভিয়ে দেওয়া হয়েছে আপাতত। এই শুনশান এলাকা পার হলে না গান বাজনা যা করতে চায় সব হবে। রিয়া জানালা খুলে রেখেছে, বাইরে জঙ্গল ছাড়া দেখার মতো কিচ্ছু নেই। তার উপর রাত। বাইরে কেমন একটা গুমোট ধরা পরিবেশ। প্রিয়ার বাইরের এই পরিবেশটা হরর ফিল্মের মতো লাগছে। তাদের গাড়ির আলোয় যেটুকু দেখা যাচ্ছে আর কি। বাইরের দমকা বাতাসে তার আধখোলা লম্বা চুল উঠে এসে আড়ালে করে দিচ্ছে আকাশের চোখ মুখ। আকাশ কিন্তু মোটেই সেগুলো সরানোর চেষ্টা করছে না। চুলের মিষ্টি ঘ্রাণ টেনে নিচ্ছে চোখ বুজে। নিঃশব্দে হেসে খেয়াল করলো প্রেয়সীর চঞ্চলতা। পিয়া জানালার কাছ আর একটু টেনে দিল। বাইরের জঙ্গলের ভিতর প্রচুর জোনাকি উড়াউড়ি করতে দেখা গেল। মুগ্ধ হওয়ার মতো দৃশ্য। প্রিয়া উচ্ছ্বাসিত হয়ে দেখল সেসব। এবার মাথা চুলচালো। তাকালো উপরের আকাশের দিকে। আকাশে বিশাল একটি চাঁদ। যদিও গাছপালার আড়ালে ঢাকা পড়েছে বারবার। বেশ কিছুক্ষণ পরপর গাছপালার ফাঁক দিয়ে চোখে পড়ছে সেটা। ফট করে ঘুরে তাকালো আকাশের দিকে। আকাশ তার দিকে তাকিয়েছিল। পিয়া এভাবে হুট করে ঘুরবে সে তা আন্দাজ করেনি। ঝটপট চোখ সরিয়ে নিল। আজ কি পূর্ণিমা আকাশ ভাইয়া? আকাশ মেজাজ খারাপ হলো। এমন করে ভাইয়া ডাকটা রোমান্টিক পরিবেশে ঠিক মানায় নাই। সোজা হয়ে বসে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে উঠল, গাধা একটা। পিয়ার কান অবধি সেটা পৌঁছালো না। সে মহা উৎসাহে একটি প্রশ্নটা দ্বিতীয়বার করলো। আকাশ এবার চোখ ছোট ছোট করে তাকালো। পিয়া এহেন দৃষ্টিতে খানিক দমে গেল। সে ওপরে বিড়বিড়িয়ে বলল, পূর্ণিমা নাকি? জিজ্ঞেস করলাম। আমি কিভাবে জানবো পূর্ণিমাই? আমি ফোনে দেখছিলাম। তাহলে জিজ্ঞেস করছো কেন? মানুষকে জিজ্ঞেস করে না। আকাশের উত্তর দেয় না। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে হেলান দিয়ে চোখ বুজে। পিয়া ততক্ষণে তাকিয়ে থাকে সেদিকে। বাতাসে আকাশের চুলগুলো উড়ছে। পিয়া মুখ থেকে চোখ বুলালো। গায়ে অ্যাশ কালার একটা শার্ট আর ব্ল্যাক প্যান্ট। শার্টের উপরে বোতামটা খোলা। পিয়ার খুব ইচ্ছে করছে আকাশের চোখের পাপড়ি ছুঁয়ে দিতে। এভাবে তাকিয়ে না থেকে ঘুমাও, রাতে পৌঁছাতে রাত হবে। পিয়া চমকে উঠল। আকাশের চোখ বন্ধ। কিভাবে বুঝলো? সে তাকিয়ে আছে পিয়ার দিকে।
ঝট করে সোজা হলো সে, বুকের ভিতর হাতুড়ি পিটাচ্ছে। বসের ভিতরে পিনভিনতার নীরবতা, শুধুমাত্র জানালা খোলা থাকায় বাইরের বাতাসে শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। উঁচু হয়ে বাসের সবাইকে দেখার চেষ্টা করলো প্রিয়া। কারো হাতে ফোন নেই, সবাই ঘুমানোর চেষ্টায় ব্যস্ত। নিজের ফোনটা বের করে সময় দেখলো সে, ঘড়ির কাঁটায় 10টা বাজতে 2 মিনিট কম। তার মোটেই ঘুম ধরছে না। ওপরের দিকে তাকালো সে। তাদের বাসটা স্লিপিং বাস টাইপের, ওপরে আলাদা স্পেসও আছে। যারা বউ বাচ্চা নিয়ে এসেছে তাদের দেওয়া হয়েছে ওগুলো। নড়াচড়া না করে ঘুমাতে বললাম না? প্রিয়া বিরক্ত হলো। লোকটা সময়ের সময় সাথে সাথে এমন খ্যাক খ্যাক করে, উফ করার চেষ্টা করে। তাকে কি বোঝাতে চায় কে জানে। প্রিয়া খুব ভ্যাংচায়, এত নাটক করে লাভ নেই। ভালো টালো কিছু মিছু যে বাসেন সেটা আমি খুব জানি, শুনে ফেলছি সেদিনের সব আমি। মনে মনে আউড়িয়ে জোরে জোরে নাড়াচাড়া করে ওঠে। আকাশ বিরক্ত সহকারে শব্দ করে চোখ কুঁচকে তাকায়। প্রিয়া অবশ্য সেসবে পাত্তা দিচ্ছে না। সে ততক্ষণে চোখ বুঝেছে সিটে হেলান দিয়ে। না, কিছুতে তো ঘুম ধরছে না। তবে পাশে হৃৎপিণ্ডের মালিককে রেখে এমন শক্ত সিটে গড়াগড়ি করলে ঘুম ধরে নাকি শান্তি মেলে? প্রিয়া বারবার তাকাচ্ছে আকাশের দিকে। বুকটা হু হু করে উঠছে তার, চিনচিনে ব্যথা করছে বাঁ পাশটায়। সেখানে আকাশের মাথাটা শক্ত করে চেপে ধরে রাখতে পারলে শান্তি মিলত। আর নয়তো তার বুকে প্রিয়াকে নিয়ে শান্ত করুক। তা না, আনরোমান্টিক একটা লোক। প্রিয়া ভয়াবহ মেজাজে খারাপ হচ্ছে। সেদিন আকাশের ওই কথাগুলো তার কানে না গেলেই বোধহয় ভালো হতো। এতদিন তো শুধু নিজের অনুভূতিকে সামলেছে। যখন থেকে সামনের মানুষটার অনুভূতি জেনে গিয়েছে, তার মোটেই ইচ্ছে করে না নিজের মনটাকে সামলাতে, আটকাতে। ছুটে গিয়ে ওই বুকটায় আশ্রয় পড়তে মন চায় তার। ছোট্ট একটা জীবন, কী দরকার এত আগামী 100 বছরের চিন্তা বর্তমানে মাথায় নিয়ে এই সুন্দর সময়গুলোকে নষ্ট করে ফেলা? কী দরকার এত লাভ কিসের? ক্ষতির হিসাব কষে এই অনিশ্চয়তার জীবনে আজকে ভালো না বেসে পরের জন্য জমিয়ে রাখাটা কি বোকামি নয়? চরম বোকামি। সেখানে জীবনের শেষ মুহূর্ত গিয়ে আফসোস করে বলতে হয়, আর একটু সময় তোমার সাথে কাটাতে যদি পারতাম। সেই আফসোস সে রাখবে কেন জীবনে? প্রতিটা মুহূর্তে ভালোবাসবে। কেন করবে শেষ মুহূর্তের আরও আগে থেকে ভালো না বাসার আফসোস? একদম করবে না। আজকে এখন এই মুহূর্ত থেকে সে ভালোবাসা আদায় করে নেবে। ভালো না বাসলেও সে আলাদার কথা ছিল। ভালোবেসে কি সাইপাস ক্যারিয়ার বয়সের অজুহাত দেখিয়ে দূরে দূরে থাকবে? সে আর হচ্ছে না। প্রিয়া আঙুল দিয়ে খোঁচা দেয় আকাশের শক্তভক্ত ফোলা বাহুতে। ঘাড় বাঁকিয়ে তাকায়। কি ঘুমাচ্ছেন? না, কোনো সমস্যা? অনেক সমস্যা। আকাশ সোজা হয়ে বসে, প্রিয়ার দিকে ঘোরে খানিকটা। কি সমস্যা? ওই পর্দাটা নামিয়ে দিন না, চোখে আলো লাগে। আকাশ ভুরু কুঁচকে ঘাড়ে বাঁকিয়ে তাকায় উপরের দিকে। সিলিংয়ে বাস হওয়ায় প্রতিটি সিটের ওপরে একদম উপর থেকে পর্দার ব্যবস্থা করা। কোথাও আলো এখানে? কোথায় আলো এখানে? আপনি বুঝবেন না, আমার এক ফোঁটা আলো থাকলেও ঘুম ধরে না। আকাশ কিছু বলল না, পর্দাটা টেনে দিল না, নির্বিকার বসে রইল। কি হলো, দিন না টেনে। পিছনে তাকাও। প্রিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো। কি দেখলে? সবাই ঘুমাচ্ছে। কেউ পর্দা টেনেছে? আপুরে টেনেছে, রাকিব ভাই, রেদওয়ান ভাই ওরাও টেনেছে। পিছনে বোঝা যাচ্ছে না, এবে আরও 2 সিটে টেনে দেওয়া। আপুরে টেনেছে, রাকিব ভাই, রেদওয়ান ভাই ওরাও টেনেছে। পিছনে বোঝা যাচ্ছে না, এবে আরও 2 সিটে টেনে দেওয়া। আকাশ হঠাৎ চোখে তাকিয়ে রয় প্রিয়ার দিকে। বোকামির মাথায় এতটুকু ঘিলু নেই, কেমন বোকার মতো পর্দা টানার বায়না করছে। সামান্য কমন সেন্স থাকলে বলতে পারতো। প্রিয়ার মাথায় হাত দিয়ে সোজা ঘুরিয়ে দেয় তাকে। তোমার যে মাথায় সত্যি কিছু নেই তা বোঝো। এখানে আমার বুদ্ধির কথা কোথা থেকে আসলো? যা জিজ্ঞেস করলেন উত্তর দিলাম। আকাশ হতাশায় দুদিকে মাথা নাড়ে। প্রিয়া একই আবদার আবার ডেকে ওঠে। টেনে দিলে সমস্যা কি? আমার ঘুম ধরছে না তো। বাড়ি থেকে তো আলো আসছে। প্রিয়া প্রতিবারই করে। দ্রুত হাতে জানালার পর্দা খানিকটা টানে। এটা চোখে লাগে না। আর এত মানুষজনের মধ্যে ঘুমও হয় না। এক এক সময় এক এক কথা বলছো। এই হলো সব সময়, এসবই একই একই কথা। গাধা তুমি একটা। মোটেই না। ওরা কারা কারা পর্দা টেনে আছে খেয়াল করেছো? সবাই ওরা কাপড়। ওদেরটা মোটেই দৃষ্টিকটুক লাগছে না।
কেউ এ নিয়ে কথা বলবে না। আমাদেরটা দিলে যে খারাপ দেখায় সেটা বোঝার ক্ষমতা থাকলে বলতে না। প্রিয়া মনে মনে হাসে। সে মোটেও বোকা না, সামান্য বিষয়টা না বোঝার মতো তার মোটেই নয়। সে তো ইচ্ছে করে করছে এটা। যে যা ভাবতে দিন। তাছাড়া সবাই ঘুমাচ্ছে, ভাবার সময় কোথায় তাদের? আকাশ কথা না পেরে হাত বাড়িয়ে টেনে দেয় পর্দাটা। আড়াল হয় তাদের অংশটুকু। খোলা জানালার বাছের হেডলাইনের আলোয় যা দেখতে পাওয়া যাচ্ছে আর কি। আকাশ হাতে ইন করা শার্টটা টেনে বের করলো। গরম লাগছে তার। এই মেয়েরও তার অবস্থা মোটেই বোঝে না। পুরুষ মানুষের যে কি জ্বালা তাই গাধা মেয়ে টের পায় না। প্রিয়া এখনো ক্রমশই নড়াচড়া করেই যাচ্ছে। শান্তিমতো স্থির হয়ে বসছে না। বারবার ধাক্কা লাগছে আকাশের সাথে। আকাশ চোখ মুখ হিসেবে বন্ধ করে রাখার চেষ্টায় আছে। গলা শুকিয়ে আসছে। এই মেয়ের কাছে আসলে তার এই এক সমস্যা। তার মধ্যে পর্দা টর্দা টেনে একেবারে পার্সোনাল ঘর বানিয়ে দিয়েছে। তার বেহায়া মনটা তো অন্য কিছু চাইছে এখন। মাথাটা ডপ ডপ করছে উত্তেজনায়। কিছুক্ষণের মধ্যেই আবার প্রিয়ার হাতের স্পর্শ অনুভব করলো তার বাহুতে। হঠাৎ চোখে তাকালো। এই মেয়েটাকে আর শান্তি দেবে না। যেখানে যায় যেখানেই হাজির হয় তার মস্তিষ্ক নিয়ে খেলা করার জন্য। বেডরুম থেকে যাতায়াতের পথ, কোথাও শান্তি নেই। তাকে পাগল করে দেওয়ার জন্য এই মেয়ে রেডি। তার উপর ওই সর্বনাশ চুলগুলো জীবনে বাঁধবে না। ওই খোলা চুল দেখলে সে আরও নিতে পারে না। এবারও ধমক দিতে চাইল, তবে গোলগাল চোখ করে আহ্লাদে মুখে পিয়ারকে তাকিয়ে থাকতে দেখে বরফের মতো গলে গেল। ধমকের বদলে অস্বাভাবিক নরম গলায় বলো, আবার কি? পিয়া খানিকটা ঘেঁষে আসলো। অল্প জায়গার মধ্যে দুটো মানুষ, তার উপর আকাশের চওড়া সুঠাম শরীরের একদম ছুঁয়ে যাচ্ছে তার পাতলা ছোট্ট শরীর। মিনমিনিয়ে বলো, আমার যেন কেমন একটা লাগছে। আকাশ অস্থির, মনটা আরও অস্থির হয়ে উঠল নিমিষেই। মনটাকে এমনিতে বুঝিয়ে শুনিয়ে লাগাম দিতে পারছে না। উপরে এমন আবেদনময়ী কণ্ঠে যদি বলে কেমন কেমন লাগছে, তাহলে তার অবস্থাটা কেমন কেউ কল্পনা করুক। আকাশ নিজেকে খুব করে স্বাভাবিক করে রাখতে চাইছে। কেমন লাগছে? ঘুম পাচ্ছে? প্রিয়া সজোরে দুদিকে মাথা নাড়ল, গাল ফুলিয়ে বলল, না। ঘুম ধরে বিছানা ছাড়া? আকাশ স্থির দৃষ্টিতে সরায় না। এখন বাসের মধ্যে তোমাকে বিছানা কোথা থেকে দেব আমি? প্রিয়া খানিকক্ষণ চুপ করে দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশ অপেক্ষা করছে প্রিয়ার উত্তরে। প্রিয়া খানিকটা ইতস্ত করে ধীরে গলায় বলো, আপনার হাতটা আমার পেছনে দেবেন। আকাশের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এটাই বাদ ছিল। সে নিজেকে আটকাতে চাইলে কি হবে? যার সর্বনাশের কথা ভেবে নিজেকে ধরে বেঁধে রাখে, সে যদি সহিসে নিজেকে বরাবাদ করে উঠে পড়ে লাগে, তার আর কী করার আছে? মাঝখান থেকে নিজের মনের ওপর জোর জবরদস্তি করে দমিয়ে রাখাটা অন্যায়। জড়িয়ে ধরতে বলছো? প্রিয়া মুখে গায় ফিসফিসিয়ে বলে ওঠে, যদি মুখ ফুটে বলি ধরবেন? আকাশের শক্তভক্ত শরীর ঝাঁকি দিয়ে উঠল। সব বাতাসে বুড়ো আঙুল দেখিয়ে ঝাপটে ধরতে ইচ্ছে করছে। বাইরের আলো আধারিক খেলায় অস্বাভাবিক মাত্রায় আবেদনময়ী লাগছে প্রিয়াকে। বাইরের দমকা বাতাসে খোলা চুলের বেশিরভাগই আকাশের বুক ছুঁয়ে যাচ্ছে। তার উপর অমন ঠোঁট কামড়ে ধরছে বারবার। মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো আবদার করছে জড়িয়ে ধরতে। আকাশ নিজেরই কি আজ বা সর্বনাশ হওয়া হয়নি। আর মনকে জোর করতে ইচ্ছে হলো না তার। অনেক হয়েছে। আকাশ হাতটা বাড়িয়ে দিল পিয়ার পিছনে। বাহু জড়িয়ে টানো নিজের দিকে। কাছে এসো, ওনাটা গায়ের উপর ছড়িয়ে দাও। পিয়া চমকে গেল। আকাশকে সে জব্দ করতে এমন করেছে তার আন্দাজও ছিল না। সে সত্যি তাকে এমন জড়িয়ে নেবে? শরীর কেমন শিরশির করছে। এক হাতে গায়ের ওড়নাটা ছড়িয়ে দিল শরীরে। খুব ঘেঁষে বসলো আকাশের সাথে। আকাশ হঠাৎ শক্ত করে মিশিয়ে নিল তাকে। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল আকাশের খোলা বুকে। প্রিয়ার নরম গালের ছোঁয়া নিজের উন্মুক্ত বুকে পেতেই বুকটা জড়িয়ে এলো আকাশের। কিন্তু অবাধ্য হৃৎপিণ্ডটা তিনগুণ হারে লাফানো শুরু করলো। প্রিয়া হাত বাড়িয়ে জড়িয়ে ধরল আকাশের পেটটা। তবে সে বুঝে নিল চোখ দুটো। ইস কি শান্তি! এই বুকে মাথা রেখে মরণও কবুল। কান্না পাচ্ছে তার, মন ভরছে না। আরও শক্ত করে ঝাপটে ধরতে মন চাচ্ছে মানুষটাকে। হঠাৎই খেয়াল হলো আকাশের বুকের বাঁ পাশটা ধুকপুক শব্দ অস্বাভাবিক জোরে লাফাচ্ছে। প্রিয়া মাথা তুলে তাকালো আকাশের দিকে। আকাশ চোখ বন্ধ করে আছে। প্রিয়া মাথা তোলার সাথে সাথেই চেপে আবার বুকের সাথে ধরে রাখলো।
প্রিয়া আকাশের পেট জড়িয়ে ধরে থাকায় নিজের হাতটা ধীরে ধীরে তুলে আনলো বুকের ওপর। আলতো হাতে বুকের ওপর শান্ত হাতে বলল, ভীষণ আবেদনময়ী গলায় বলল, আপনার বুকের ভিতরে এমন ঢিপ ঢিপ করছে কেন? আকাশ বুকের উপর কারুকাজ করতে থাকা প্রিয়ার হাতটা চেপে ধরে রাখলো, কণ্ঠ গভীর করার বৃথা চেষ্টা করলো। সেটা তোমার ভাবতে হবে না, নড়াচড়া কম করো আর আমার উরুর উপর থেকে তোমার হাতটা সরাও। ঘোর জঙ্গলে পাহাড়ির আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে বাস চলছে নিবিড়ছন্নভাবে। ঘন ঘন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আলোর রেখা দেখা যাচ্ছে না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এমন শুনশান রাস্তা পেরিয়ে লোকালয় পেতে আর বোধহয় ঘন্টাখানিক যেতে হবে। বাইরের আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, দ্রুত গতিতে গাড়ি চালায়, খোলা জানালা দিয়ে বাতাস একদম তীরের মতো নাকে এসে লাগছে। আকাশের এবার বেশ শীত করছে, কিন্তু সে জানালা চাপাতে পারছে না, তাকে চাপাতে দেওয়া হচ্ছে না। প্রিয়া জানালা ঘেঁষে জানালার কাছে মাথা ঠেকে নিষ্পলক তাকিয়ে আছে বাইরের দিকে। আকাশ বেশ কয়েকবার উঁকি দিয়ে বাইরের সৌন্দর্য দেখতে চাইল। কি এমন সৌন্দর্য থাকতে পারে এই ঘোর অন্ধকারে, যার কারণে এই হিম করা শীতল বাতাসের মধ্যেও জানালা আটকাতে দিচ্ছে না মেয়েটা। যতবারই বাইরে তাকিয়েছে, ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিচ্ছু তার নজরে পড়েনি। প্রিয়ার এর মধ্যে 2 থেকে 3 বার কাছে নিতে চেয়েছে, বুকে জড়িয়ে রাখতে চেয়েছে। মেয়েটা মোটেই তার কাছে আসছে না, রাগ করছে সেটা তার মুখ ফুলানো দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে আকাশ হিসেবে মিলছে না। আকাশ হঠাৎ চোখে তাকিয়ে রইল। প্রিয়া রীতিমতো শীতে কাঁপছে, তবুও জেদের কাছে হার মানবে না। খোলা চুলগুলো এলোমেলো হয়ে পাখির বাসায় পরিণত হয়েছে এক প্রকার। বাতাসের তোড়ে ফর্সা ধবধবে মুখখানা লাল হয়ে গেছে। বিরক্ত মুখে আরও একবার বাহু ধরে টেনে আনলো এদিকে, হাত বাড়িয়ে বন্ধ করতে গেল জানালা। সেই একই রণমূর্তি ধারণ করলো প্রিয়া। আকাশের হাত তো ছাড়িয়ে নিলই, বাচ্চাদের মতো জানালা আগলে ধরে রইল। আকাশের এবার নিজের উপর বেশ মায়া হলো। ভালোবাসায় আসলে মান সম্মান থাকতে নেই, রাখতে চাইলেও থাকে না বোধহয়। পুরুষ মানুষের ক্ষেত্রে কথাটা আরও প্রযোজ্য। এই যেমন এই জীবনে সে কি কখনো ভেবেছিল এমন 7-8 বছরের ছোট্ট এক মেয়ের প্রেমে পড়বে? ভাবেনি। প্রেম যে তার জীবনে আসবে এটা ভাবাই বোধহয় সময় ছিল না, তবুও সে প্রেমে পড়েছে। একেবারে ভয়াবহভাবে প্রেমের খাদে পিছলে পড়েছে। ভালোবাসি এখনও বলেনি, অথচ ধুরন্ধর পাকনা মেয়েটি ঠিক সেটা ধরে ফেলেছে। এখন তাকে রীতিমতো তাকে দড়ি দিয়ে ঘোরানোর ধান্দায় আছে। না হলে আকাশীনাথ চৌধুরী সে কি না এইটুকুন একটা মেয়ের দেখায় জন্য রাত ভিতরে লুকিয়ে লুকিয়ে তার ঘরে উঁকি মারতো, অন্ধকার বিছানার পাশে মেঝেতে বসে থাকতো। হাজার হাজার মেয়ে গায়ে এসে পড়তো, কখনো তাদের প্রতি কোনো কামনা বাসনা জাগেনি, অথচ এই মেয়ে তার হুঁশ জ্ঞান খুঁড়িয়ে মাতাল করে রাখে। এর সামনে এলে দিন দুনিয়া সে ভুলে বসে থাকে, হিতাহিত বোধ বুদ্ধি হারায়। একটু আগে তাদের দুজনের মধ্যে যেটা হলো, আকাশ সেটাতে প্রশ্রয় দিল। বলা বহুল্য, মেয়ে সিন ক্রিয়েটের বায়না করলো, আর সে সিন রেখে পুরো সিনেমা ক্রিয়েট করে ফেললো। তারপর কি হলো, সেই মেয়ে আবার অভিমান করে গাল ফুলিয়ে বসে আছে। আকাশ ইমরান চৌধুরী নাকি রাগ ভাঙানোর উপায় হাতড়ে চলছে, আসমান জমিন এক করে, ভাবা যায়? আকাশ এবার হাত রাখলো প্রিয়ার মাথায়, শক্ত করে চেপে মুখটা ঘুরিয়ে ফেললো নিজের দিকে। প্রিয়া তাকালো না, বরং চোখ বুজে রইল, মুখটা ফোলালো।